বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পদে ইস্তফা দিয়েছেন। এমনকি নিরাপত্তার খাতিরে তিনি বাংলাদেশ ছেড়ে পালিয়ে এসেছেন ভারতে। আর শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন এই খবর প্রকাশ্যে আসতেই উৎসব আর উল্লাসে মেতেছে আন্দোলনকারীরা। জনতার ঢল নেমেছে বাংলাদেশের রাস্তায় রাস্তায়। এরই মধ্যে প্রধানমন্ত্রীর বাসভবন এবং কার্যালয়ে চলেছে তাণ্ডব আর অবাধ লুটপাট। স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আগুন জ্বলেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিতে নির্মিত সংগ্রহশালাতে। আক্রমণের হাত থেকে বাদ যায়নি বঙ্গবন্ধুর মূর্তিও। তার মূর্তিতে পড়েছে হাতুড়ির ঘা, ছোড়া হয়েছে জুতো। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি? কেন শেখ হাসিনা বাধ্য হলেন দেশ ছেড়ে পালিয়ে আসতে? আর আওয়ামী লীগ সরকারের কোন কোন ব্যর্থতার কারণে আজ বাংলাদেশের এই পরিস্থিতি, সে সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই পর্বে। নমস্কার, আমি অন্তরা আর আপনারা দেখছেন ইনসাইট। গত 2 মাস ধরে ক্ষোভের আগুনে জ্বলছে বাংলাদেশ। এই ক্ষোভের শুরুটা হয়েছিল কোটা তথা সংরক্ষণ বিরোধী আন্দোলন দিয়ে। বাংলাদেশের সরকারি চাকরি ও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের 56% আসন ছিল সংরক্ষিত। আর এই সংরক্ষণের বিরুদ্ধে বাংলাদেশের কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা বিক্ষোভ আন্দোলন শুরু করে। ছাত্রছাত্রীদের বিক্ষোভের কেন্দ্রে ছিল 30% মুক্তিযোদ্ধা কোটা। এই কোটা 1971-এর মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী স্বাধীনতা সংগ্রামীদের জন্য বরাদ্দ ছিল। তবে পরবর্তীকালে এই মুক্তিযোদ্ধা কোটার সুবিধে মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা এবং নাতি নাতনিরাও নিতে শুরু করে। আর এর ফলে বঞ্চিত হয় সাধারণ ছাত্রছাত্রী এবং সাধারণ চাকরি প্রার্থীরা। এই অন্যায্য সংরক্ষণ ব্যবস্থার বিরুদ্ধেই ছাত্রছাত্রীদের আন্দোলন শুরু হয়। অতি দ্রুত সেই আন্দোলন পুরো বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ছাত্রছাত্রীদের ক্ষোভকে প্রশমিত করতে ব্যর্থ হয়। এই সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা আমরা এই দুটি পর্বে করেছি। গত 5 জুন তারিখে কোটা ব্যবস্থা পুনর্বহাল করার যে রায় দিয়েছিল ঢাকা হাইকোর্ট, সেই রায় থেকে শুরু হওয়া কোটা বিরোধী আন্দোলন কিভাবে পুরো বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়ল, আর বাংলাদেশের সুপ্রিম কোর্ট ছাত্রছাত্রীদের দাবি মতো কোটা ব্যবস্থার আমূল সংস্কার করার পরেও বিক্ষোভের আগুন কেন প্রশমিত হলো না, সেই সমস্ত কিছু নিয়ে বিস্তারিত জানতে এই দুটি পর্ব দেখতে পারেন। লিংক এই ভিডিওর শেষে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। তবে প্রথম থেকেই শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ছাত্রছাত্রীদের আন্দোলনকে প্রশমিত করার জন্য বা সরকারের ওপর তাদের বিশ্বাস আর ভরসা ফিরিয়ে আনার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। পুলিশ ছাত্রছাত্রীদের ওপর নির্বিচারে লাঠি, রাবার বুলেট, টিয়ার গ্যাস প্রয়োগ করেছে। এমনকি নিরস্ত্র ছাত্রছাত্রীদের ওপর পুলিশ গুলিও চালিয়েছে। এর জেরে বহু ছাত্র যুবর প্রাণ চলে গিয়েছে, বহু মায়ের কোল খালি হয়ে গেছে। আর সরকার যত দমননীতি প্রয়োগ করেছে, ছাত্রছাত্রীদের আন্দোলনও তত দৃঢ় হয়েছে। আর সেই আন্দোলন ছড়িয়ে পড়েছে বাংলাদেশের কোনায় কোনায়। প্রতিটি কলেজ ইউনিভার্সিটির ক্যাম্পাস সরকার বিরোধী স্লোগানে মুখর হয়েছে। ছাত্রছাত্রীদের রক্তে যত লাল হয়েছে রাস্তা, আন্দোলনও ততোধিক তীব্র হয়েছে। ধীরে ধীরে আন্দোলনের অভিমুখ বদলায়। প্রথমের দিকে যা ছিল কোটা বিরোধী আন্দোলন, ধীরে ধীরে তাই হয়ে ওঠে সরকার বিরোধী আন্দোলনে। হাসিনা সরকারের পতন ঘটাতে বদ্ধপরিকর হয়ে ওঠে আন্দোলনরত ছাত্রছাত্রীরা এবং সেই সাথে বাংলাদেশের সাধারণ মানুষও। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী শাসকের অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করতে থাকে। আর এতে ঘৃতাহুতি দেয় শেখ হাসিনার কয়েকটি বক্তব্য। তিনি এই আন্দোলনকে কেবলমাত্র বিরোধীদের চক্রান্ত বা জামাতের চক্রান্ত বলে বিষয়টিকে লঘু করে দেখানোর চেষ্টা করতে থাকেন। বাংলাদেশ সরকারের অসংবেদনশীল মনোভাবের কারণে জনসাধারণের মধ্যে সরকার বিরোধী সেন্টিমেন্ট মাথাচাড়া দিতে শুরু করে। সরকারি দল আওয়ামী লীগ এবং তাদের স্টুডেন্ট উইং ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ ওঠে
যে পুলিশের পাশাপাশি তারাও আন্দোলনকারীদের ওপর বারবার আক্রমণ চালিয়েছে। যা খবর পাওয়া যাচ্ছে তাতে এখনও পর্যন্ত ৩০০রও বেশি মানুষের মৃত্যু ঘটেছে। গত কয়েকদিন পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও রবিবার থেকেই বাংলাদেশের পরিস্থিতি পুনরায় অগ্নিগর্ভ হয়ে ওঠে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামক সংগঠনের ব্যানারেই ছাত্রছাত্রীরা কোটা বিরোধী আন্দোলনে সামিল হয়েছিল। সেই সংগঠন সরকারের বিরুদ্ধে অসহযোগ কর্মসূচি গ্রহণ করে। শনিবার এই সংগঠন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের এক দফা দাবি জানায়। আর এরপর থেকে বাংলাদেশের সংঘাতময় পরিস্থিতি আরও তীব্র হয়ে ওঠে। আগাম ঘোষণার মাধ্যমে আজ অর্থাৎ সোমবার মার্চ টু ঢাকা কর্মসূচির মাধ্যমে পুরো দেশবাসীর উদ্দেশ্যে এই সংগঠন ঢাকা শহরে অবস্থিত শহীদ মিনারে লং মার্চ করে আসার আহ্বান জানায়। পরিস্থিতি সামাল দিতে রবিবার দুপুর থেকেই পুনরায় সারা দেশে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। আজ সকাল 10টার পর থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবস্থাও বন্ধ হয়ে যায়। শুধুমাত্র রবিবার অর্থাৎ গতকালের পরিসংখ্যানে দেখা যাচ্ছে এই একদিনে শিক্ষার্থী, পুলিশ, সাংবাদিক সহ অন্ততপক্ষে 90 জনের মৃত্যু হয়েছে। উন্মত্ত জনতার পিটুনিতে 15 জন পুলিশকর্মী মারা গিয়েছেন। এই অবস্থায় দেশ জুড়ে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে সরকার। জায়গায় জায়গায় সেনা মোতায়েন করা হয়। আর রবিবার রাতেই ঘোষণা করা হয় 3 দিনের সাধারণ ছুটি। কিন্তু এতে পরিস্থিতির উন্নতি হওয়ার পরিবর্তে আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এরপর বাংলাদেশের সেনার পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য 45 মিনিটের আলটিমেটাম দেওয়া হয়। এই চাপের মুখে পড়ে বাধ্য হয়ে শেখ হাসিনা আজ অর্থাৎ সোমবার বেলা 12টায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়ে দেন বলে খবর পাওয়া যায়। তারপর বেলা 2:30টায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। তার সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। এদিকে সংবাদ সংস্থা AFP জানিয়েছে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে জাতির উদ্দেশ্যে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন, কিন্তু তিনি সেই সুযোগ পাননি। প্রধানমন্ত্রীর ইস্তফার খবর আর তাঁর দেশ ছেড়ে চলে যাওয়ার খবর প্রকাশ্যে আসতেই বাংলাদেশের পথে ঘাটে শুরু হয়ে যায় বিক্ষোভকারীদের উল্লাস। বাংলাদেশের সংসদ ভবনে অবাধে ভাঙচুর চলে। স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতেও ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। এসবের থেকে বাদ যায় না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তিও। তার মূর্তিতে পড়ল হাতুড়ির ঘা, মূর্তিকে লক্ষ্য করে ছোড়া হলো জুতো। শেষ পর্যন্ত বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় বঙ্গবন্ধুর মূর্তি। আওয়ামী লীগের সদর দপ্তরেও আগুন ধরানো হয়। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ঢুকে নির্বিচারে তাণ্ডব আর লুটপাট চালায় আন্দোলনকারীরা। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে সেখানকার যাবতীয় আসবাবপত্র অবাধে লুট হয়ে যাচ্ছে। এছাড়াও ঢাকা পুলিশের সদর দপ্তর, ধানমন্ডিতে অবস্থিত বঙ্গবন্ধু ভবন এবং ঢাকার ইন্দিরা গান্ধী কালচারাল ভবনেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এরই মধ্যে খবর আসে দুপুর 2টোর দিকে বাংলাদেশের সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। তার সাথে আওয়ামী লীগ বাদে বাংলাদেশের বাকি রাজনৈতিক দলগুলির নেতাদের বৈঠক হয়। পরে বিকেলের দিকে সমগ্র পরিস্থিতি নিয়ে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি বলেন, আপনারা জানেন যে দেশে একটি ক্রান্তিকাল চলছে। আমি দেশের সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম। ওনারা এখানে এসেছেন, আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একটি ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে দেশের সমস্ত কার্যকলাপ চলবে। সেনাপ্রধান তার ভাষণে বলেন, আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব এবং তার সাথে আলোচনা করে এই সরকার গঠন করা হবে। তিনি আরও বলেন, আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখুন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখুন। আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব।
এরই পাশাপাশি সমগ্র দেশবাসীর সাহায্য প্রার্থনা করে সেনাপ্রধান বলেন, আপনারা আমার সাথে সহযোগিতা করুন, দয়া করে আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত থাকুন। মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারবো না। সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ, সমস্ত অরাজকতা, সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, এবার একটি ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। আপনারা একটু ধৈর্য ধরুন, আমাদের একটু সময় দিন, আমরা সবাই মিলে নিশ্চয়ই সমস্ত সমস্যার সমাধান করতে সফল হব। বাংলাদেশের সেনাপ্রধান যখন এই বক্তব্য রাখছেন, তখন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা বাংলাদেশ সেনার একটি C-130 হারকিউলিস হেলিকপ্টারে চেপে দেশ ছেড়েছেন। কিছু সময়ের মধ্যেই খবর আসে তিনি ভারতের বায়ুসীমাতে প্রবেশ করেছেন। কিছু সংবাদ মাধ্যমের কাছ থেকে খবর পাওয়া যায় যে তাঁর হেলিকপ্টার সম্ভবত আগরতলাতে অবতরণ করবে। তবে কিছু সময় পরে খবর আসে যে তার হেলিকপ্টার ঝাড়খণ্ড দিয়ে বিহার হয়ে দিল্লির পথে রওনা দিয়েছে। তখন জল্পনা কল্পনা শুরু হয়ে যায় যে শেখ হাসিনা হয়তো দিল্লিতে অবতরণ করতে চলেছেন। শেষ পর্যন্ত সন্ধে নাগাদ খবর পাওয়া যায় যে তাঁর হেলিকপ্টার গাজিয়াবাদে অবস্থিত হিন্ডন এয়ারবেসে অবতরণ করেছে। এরপর সেখানেই তাঁর সাথে দেখা করেন ভারত সরকারের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এই সমগ্র পরিস্থিতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে দিল্লিতে। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তবে এখনও পর্যন্ত সমগ্র বিষয় নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ্যে আসেনি। এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা এরপর কি করবেন? বিশেষজ্ঞদের মতে শেখ হাসিনা নিশ্চিতভাবে অপর কোনো দেশে পলিটিক্যাল অ্যাসাইলামের আবেদন জানাবেন। কিছু বিশেষজ্ঞ অনুমান করছেন সম্ভবত ব্রিটেনে তিনি রাজনৈতিক আশ্রয় নিতে পারেন। তবে এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে তাতে ব্রিটেন তাকে পলিটিক্যাল অ্যাসাইলাম দেবে কিনা সে নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তবে এখনও পর্যন্ত ভারতের কাছে তিনি রাজনৈতিক আশ্রয় চাননি। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে খবর পাওয়া যাচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্রপতি আদেশ দিয়েছেন বিএনপি নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করার। পাশাপাশি আন্দোলনে যুক্ত থাকার জন্য যে সমস্ত ছাত্রকে গ্রেফতার করা হয়েছিল তাদেরকেও মুক্ত করার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি। বর্তমানে বাংলাদেশে জারি হয়েছে সেনা শাসন। রাষ্ট্রপতির নির্দেশে পার্লামেন্ট ভঙ্গ করা হয়েছে। আর কিছুদিনের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য নির্বাচনের ব্যবস্থা করা হবে। এখন কত তাড়াতাড়ি এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে নতুন সরকার গঠিত হয় সেটাই দেখার। তবে প্রতিবেশী দেশ হিসেবে আমরা চাইব যত দ্রুত সম্ভব বাংলাদেশে শান্তি ফিরে আসুক, আবার স্বাভাবিক ছন্দে ফিরে যাক বাংলাদেশ। এ ব্যাপারে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানান। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।